বন্ধুরা, এটি একজন মাদক চোরাকারবারির জীবনের গল্প, যাকে হত্যা করার জন্য তার নিজ দেশের সরকার অর্থ দিতে প্রস্তুত। তার কর্মকাণ্ডে সরকার এতটাই ক্ষুব্ধ হয়েছে যে তাকে দেখা মাত্র হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এটা এড়াতে এই চোরাকারবারি তার নিজ ভাইকে খুন করে এবং তার ছদ্মবেশে নিজ বাড়িতেই থাকতে শুরু করে এবং সেখানে শুধু বসবাসই করে না, সে তার নিজের ভাবির সাথেই ঘনিষ্ঠ হয়। এখন তার ভাবি ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে যে এটি তার স্বামী হতে পারে না, কারণ তার স্বামী কখনোই তার সাথে তো ঘনিষ্ঠ ছিলেন না। এমন অবস্থায় চোরাকারবারি কি তার পরিচয় গোপন করতে পেরেছে নাকি ধরা পড়েছে, আমরা জানবো। রাত 2টার দিকে কয়েকজন মাদক চোরাকারবারি তাদের নৌকা থেকে কক্সবাজার নির্জন দ্বীপে নামছে। তাদের একজনের নাম স্বপন এবং অন্যজনের নাম বধূ। স্বপন তার বসকে ফোন করছে, কিন্তু সে ফোন ধরছে না, যার কারণে স্বপন খুব রেগে যায়। বধূ সেখানে দেখায় যে মাদক চোরাকারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তারা সমুদ্র সৈকত থেকে স্তূপের কাছে পৌঁছানোর সাথে সাথে স্বপন টের পায় কেউ একজন আসছে এবং বাবুকে বলে চুপ থাকো। এরপর পুলিশ তাদের উপর হামলা চালায়। অ্যালেন, স্বপন ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অ্যালেন স্বপন তার সঙ্গীকে কল করে, কিন্তু সেখানে সে ফোন ধরে না। এরপর আমরা দেখি স্বপন গাড়ি করে পালানোর চেষ্টা করে। তারপর সে দেখে যে পুলিশ সবাইকে চেক করছে, তাই সে গাড়ি থেকে নেমে বনের দিকে চলে যায়। সেখান থেকে স্বপন তার বার্মিজ বন্ধু সোমের বাসায় যায়। প্রথমে বঙ্গুক দরজা খোলে না, কিন্তু স্বপন যখন বলে মিলিটারিকে আসতে দাও, আমি একা মরবো না, তোমাকে সাথে নিয়ে মরবো, সেই ভয় পেয়ে দরজা খুলে দেয়। স্বপন ঘরে প্রবেশ করে এবং মঙ্গলকে বার্মা সীমান্ত অতিক্রম করতে সাহায্য করতে বলে, যার জন্য সে তাকে 10 লাখ টাকা দিবে। তিনি প্রথমে 5 লাখ টাকা দেন এবং বাকিটা সীমান্ত পার হওয়ার পর দেন। মানকু রাজি হয় এবং বলে সে পরের দিন সকালে চলে যাবে। এরপর স্বপন তার ছেলেকে ডাকে। তার ছেলে ফোন রিসিভ করলেও দুজন কিছুক্ষণ কথা বলে না, কারণ ছেলে ভেবেছিল এটা পুলিশ। একথা শুনে স্বপন বলে পুলিশ থাকবে কেন? তখন তার ছেলে বলে পুলিশ, ডিবি, র্যাব সবাই বাড়িতে এসেছে এবং তারা বাড়িটিকে সুরক্ষিত রেখেছে এবং সেখানে আশেপাশে পুলিশ রয়েছে। স্বপন তাকে চিন্তা করতে না করে এবং একজন লোকের বাসায় যেতে বলে, সেখানে নিরাপদে থাকতে বলে। সকালে মঙ্কু এবং স্বপন বার্মা সীমান্তের কাছে যায়। সেখানে একপাশে বাংলাদেশ সীমান্ত এবং অন্যদিকে ভারতীয় সীমান্ত। এরপর সীমান্তরক্ষীরা তাদের দেখে ফেলে এবং গুলি চালায়। মঙ্গু ও স্বপন কোনোরকমভাবে পালিয়ে যায় এবং স্বপন তাকে একটি পুরাতন পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যায়। মঙ্গুকের ফোনে একটি কল আসে। স্বপন তাকে ফোন রিসিভ করতে না করে, কিন্তু মঙ্গুর ফোন রিসিভ করে। তখন সে জানতে পারে পুলিশের ক্রস ফায়ারে নিহত হয়েছে এমকে। সন্ত্রাসী দরজার কাছে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। স্বপন তার বড় ভাইকে ফোন করে এবং তাকে আসার জন্য অনুরোধ করে, কিন্তু সে তার ভাইকে কি বলে তা আমরা জানতে পারি না। এরপর আমরা দেখি স্বপন তার ছেলের সাথে কথা বলছে। তখন তার বড় ভাই স্বপন এসে তাকে সিদ্দিক বলে ডাকে। এখানে আমরা বলে রাখি স্বপনের পুরো নাম ছিল সিদ্দিক রহমান স্বপন এবং তার বড় ভাইয়ের নাম ছিল শামসুর রহমান তপন। স্বপন তার ছেলের কল ডিসকানেক্ট করে এবং তার ভাইয়ের কাছে যায়। আমরা পরবর্তী দৃশ্যতে দেখতে পাই কেউ একজন ডিএনসি অফিসারকে ফোন করে স্বপনের বাড়ির ঠিকানা দিয়ে বলে তাকে ধরতে, এবং স্বপনের মৃতদেহ পিছনে পড়ে থাকতে দেখা যায়। ওই কর্মকর্তা ওসিকে ফোন করে এইসব তথ্য দিলেও ওসি বলে তার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী নেই। তখন ডিএনসি অফিসার জানায় ওই পাহাড়ের বাড়িটি বিখ্যাত মাদক ব্যবসায়ী অ্যালেন স্বপনের। তিনি সেখানে গিয়ে স্বপনের মৃতদেহ দেখেন, কিন্তু ওসি তার সিনিয়রকে ডেকে বলে যে তিনি অ্যালেন স্বপনকে গুলি করে হত্যা করেছেন এবং তিনি গোয়েন্দা সূত্র থেকে এই খবর পেয়েছেন। ডিএনসি অফিসার পিছন থেকে এই সবকিছুই শুনেন এবং বুঝতে পারে যে ওসি নিজের জন্য এই ক্রেডিট নিতে চায়। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই অ্যালেন স্বপনের মতো একজন লোক সিএনজি থেকে নামছে। সে দেখতে হুবহু স্বপনের মতো। সে ডোরবেল বাজায় এবং তার স্ত্রীর দরজা খুলে দেয়। তার স্ত্রীর নাম শায়লা এবং শায়লার স্বামী দেখতে অবিকল স্বপনের মতো। তারপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে শায়লা, তপন এবং তার মেয়ে খাবার টেবিলে বসে আছে। তখন অ্যালেন স্বপন তার ভাইকে ফোন করে জানায় যে তার অবস্থা ভালো নয় এবং পুলিশ তাকে যে কোনো সময় হত্যা করতে পারে, তাই সে তার সম্পত্তি বন্টন করতে চায় এবং তপনকে আগামীকালই যেতে বলে। প্রথমে তপন যেতে চায় না, কিন্তু মেয়ের কথা ভেবে সে রাজি হয়। শায়লা কি হয়েছে জিজ্ঞেস করলে সে খুলে বলে আর্থিক অবস্থা ভালো না থাকায় শায়লা চেয়েছিল তার স্বামী তপন সম্পত্তি পাক। এরপর আমরা দেখি তপন তার ভাই অ্যালেন স্বপনের কাছে যায় এবং সুযোগ পেয়েই অ্যালেন স্বপন তার ভাইকে হত্যা করে। তারপর চুলদারি কেটে ভাইয়ের পোশাক পরে। সে দেখতে ঠিক তার ভাইয়ের মতো এবং তার ভাইকে তার পোশাক পরায়। এরপর তিনি ডিএনসি কর্মকর্তাকে ফোন করেন। আমরা আগেই দেখেছি, এর মানে ওই লোকটি যে সিএনজি থেকে নেমে এসেছে সে অন্য কেউ নয়, সেই ছিল স্বপন। ঘরে ঢোকার পর স্বপনের কথা বলার ধরন এবং আচার আচরণ মোটেও শামসুর রহমানের মতো ছিল না, যা শায়লাকে হতবাক করে দেয়। শায়লা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? কক্সবাজার থেকে আসার পর থেকেই তুমি পুরোপুরি বদলে গেছো। স্বপন আলমারির চাবি দিয়ে ব্যাগ থেকে টাকার প্যাকেট বের করে আলমারিতে রাখে। শায়লা জিজ্ঞেস করলে রাগ করে বলে তোমার জন্য স্বর্ণ এনেছি, পরে দেখাবো বলে বাথরুমে চলে যায়। শায়লা স্বপনকে বাজার থেকে লেবু আনতে বলে। সে লেবু আনতে গেলে বাড়ির মালিক পিছন থেকে শামসুর রহমান বলে ডাকতে থাকে, কিন্তু স্বপন প্রথমে বুঝতে পারেনি। বাড়িওয়ালা যখন বলেন যে তিনি এই মাসের ভাড়া পরিশোধ করেননি, তখন কিছুক্ষণ স্বপন চুপ করে থাকে। এরপর তিনি বলেন বাড়ি ভাড়া দিয়ে দিবেন। ঘরে একই সময় শায়লা আলমারির চাবি দিয়ে আলমারি খোলে। প্যাকেট খুলে দেখতে পায় অনেক টাকা। শায়লা খুব খুশি হয়। স্বপনের আসার শব্দ শুনে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শায়লা ঘুম থেকে উঠে স্বপনকে অফিসে যেতে বলে। স্বপন প্রথমে অফিসে যেতে চায় না, কিন্তু তারপর সে প্রস্তুত হয়। স্বপন অফিসে যাওয়ার সময় টিভিতে দেখে স্বপনের মৃত্যুর খবর আসছে। স্বপন টিভির সুইচ বন্ধ করে দেয় এবং বলে এইসব দেখতে না। সে মনে করে তপনের মন খারাপ যে তার ভাই মরে গেছে, তাই সে শোকাহত। সেই শোকেই তার আচরণ এরকম। আমরা দেখি শায়লা তাকে একটি স্কুটির চাবি দেয়। শামসুর রহমান অফিসে যেতেন এটা চালিয়ে, কিন্তু স্বপন স্কুটার চালাতে পারে না, তাই সে স্কুটার ছাড়াই অফিসে চলে যান। স্বপনের ছেলে জাদুও টিভিতে একই খবর দেখে। এরপর পুলিশ তাকে ডাকে এবং তার বাবার লাশ নিয়ে আসতে বলে। অন্যদিকে স্বপন অফিসে আসলেও সে অফিসের ব্যাপারে কিছুই জানে না, তাই সে একটা ফার্মেসিতে যায় এবং তার গলায়
এবং হাতে ব্যান্ডেজ পরে। তিনি তার অফিসের সকল কর্মকর্তাদের বলেন তিনি অসুস্থ, তাই তিনি বেশি কথা বলতে পারবেন না। তারপর তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে সে অফিসের ডেস্কে রাখে। স্বপন বাসায় এসে শায়লাকে তার রুমে নিয়ে যেতে চায়। তিনি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চান। তারপর শায়লা জিজ্ঞেস করে সে এটা করতে পারবে কিনা। স্বপন বারবার এমন চেষ্টা করলে এতে শায়লার সন্দেহ বাড়ে, কারণ তপনের বিগত 3-4 বছর যাবৎ শারীরিক সমস্যা থাকার কারণে তারা আগের মতো ঘনিষ্ঠ হতে পারতো না। অতএব স্বপনের আচরণের দিকে আরো বেশি মনোযোগ দেওয়া হয়, কারণ পরিচয় সমস্ত বিশ্বের কাছে লুকোনো গেলেও নিজের স্ত্রীর কাছে কখনো লুকোনো যায় না। অন্যদিকে আমরা দেখি পাত্রী একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে ক্রস ফায়ারের তালিকা থেকে তার নাম না রাখার জন্য বলে, যার জন্য তিনি 2 দিনের মধ্যে অনেক টাকা দেবেন। এই বলে সে স্বপনের শেষকৃত্য দেখতে যায় এবং পরে সেও স্বপন যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সেখানে যায় এবং সে দেখে সেখানে কোনো টাকা নেই। টাকা না দেখে সে পাগল হয়ে যায়। এখানে শায়লা স্বপনকে চিনতে পেরেছে। শায়লা একটা ছুরি নিয়ে স্বপনের ঘাড়ে রেখে জিজ্ঞেস করে, কে তুমি? আপনি শামসুর রহমান নন। তারপর স্বপন শায়লাকে সরিয়ে দেয়। স্বপন তাকে তার এবং তার ভাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনা বলে, যা ছিল সম্পূর্ণই মিথ্যা। তিনি বলেন যখন তার ভাই তার সাথে দেখা করতে আসে তখনই পুলিশের রেড পড়ে এবং পুলিশ গুলি চালাতে শুরু করে। তখন তার ভাই স্বপনকে লুকিয়ে থাকতে বলে। স্বপন প্রথমে রাজি না হলেও তপনের কথা মেনে লুকিয়ে পড়ে। পুলিশ এসে তার ভাইকে গুলি করে। পরে সে কিছু বুঝতে না পেরে এখানে চলে আসে। অন্যদিকে আমরা দেখি স্বপন ও তার বড় ভাই শামসুর রহমানের ছবি দেখে স্বপনের ছেলে জাদু অবাক হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, কে এই লোক? সে দেখতে অবিকল আমার বাবার মতো। তার স্ত্রী বলে, সে তোমার চাচা, আগে এখানে কখনো আসেনি। জাদুর সন্দেহ বেড়ে যায় এবং সে তার বাবার কবরে যায়। তার বাবার পিঠে কিছু চিহ্ন ছিল, তাই সে তার বাবার কবর খুঁড়ে এবং তার বাবার পিঠ দেখে এবং পিঠে সেই চিহ্ন না দেখতে পেয়ে সে শিউর হয়ে যায় তার বাবা এখনো মরেনি। এখানে স্বপন শায়লাকে বোঝানোর চেষ্টা করে পৃথিবীর সবাই জানে এলেন স্বপন মারা গেছে। এখন তুমি আমাকে শামসুর রহমান হিসাবে মেনে নাও, আমি তোমার এবং তোমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নেব। বিনিময়ে সে শামসুর রহমানের পরিচয় চায় যা শায়লা তাকে দেবে। স্বপন শায়লাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে যা হবার তো তা হয়েই গেছে, এখন আমরা আবার নতুনভাবে একটা জীবন শুরু করি। আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমাকে সব ধরনের সুখ দিব। প্রথম শায়লা কোনোভাবে মানতে চায় না। স্বপন তার ঘরে যেতে চাইলে শায়লা দরজা বন্ধ করে দেয়। তবে একটা কথা আছে না, লোভ এমন একটা জিনিস যে ব্যক্তিকে যে কোনো কিছু করতে বাধ্য করে। এখানে তাই ঘটে। শায়লা অবশেষে রাজি হয় এবং স্বপনকে শেখানো শুরু করে কিভাবে শামসুর রহমান কথা বলতো এবং আচরণ করত। স্বপন স্কুলে চালানো শেখে। এভাবে এলেন থেকে শামসুর রহমানের রূপান্তরিত হতে তার বেশি সময় লাগে না। বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। এটা ছিল আমাদের প্রথম পার্ট। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা খুব দ্রুতই দ্বিতীয় পার্ট দিব। এমন ভিডিও আর পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।